যে রাহুল গান্ধী ছাড়া দেশ কেউ বাঁচাতে পারবে না। অতএব রাহুল গান্ধী হলেন আগামী দিনে একমাত্র ব্যক্তি যিনি প্রধানমন্ত্রীর এই গুরু দায়িত্ব বহন করেন। তৃণমূল কংগ্রেসের অপশাসন যেটা বিজেপিকে পশ্চিমবাংলায় ক্ষমতা পেতে সুবিধে করে দিয়েছে, লোকে আজকে যেটা ভঙ্গুর অবস্থা, এর জন্য দায়ী কিন্তু তিনি নিজে। তার কারণ তিনি আইডেন্টিটিটা কোনো সময় আলাদা করেননি। ৪ঠা মে ফল প্রকাশের পর থেকেই কার্যত তাসের ঘরের মতো ভেঙেই চলেছে তৃণমূল কংগ্রেস। ২০ জন যে বিদ্রোহী সাংসদের কথা বলা হচ্ছিল, তারা একেবারে অস্তিত্বহীন এক পার্টিতে যোগ দিয়েছে, ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। রাতারাতি চর্চা এই দল। তাই এখন কথা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাকি যারা রয়েছেন তাদেরকে নিয়ে কি কংগ্রেসে যোগ দিতে পারেন। যদিও মাঝে কথা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অফার পেয়েছেন কংগ্রেস থেকে, তিনি যোগ দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তার সঙ্গে কথা বলবো। একটা জল্পনা চলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আসবেন, মানে তৃণমূল নিয়ে কংগ্রেসে আসবেন কিনা। তো এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে আসতে চান, সেক্ষেত্রে আপনারা কি সাদরে গ্রহণ করতে পারবেন? কংগ্রেস তার আদর্শগত নীতিগত দিক থেকে, জন্মলগ্ন থেকে আরএসএস এর বিচারধারা এবং মনুবাদী যে সোচ, তার বিরুদ্ধে এবং বিজেপির বর্তমান তানাশাহির বিরুদ্ধে লাগাতার আপোষহীন লড়াইয়ের যে নাম, তার নাম রাহুল গান্ধী। রাহুল গান্ধীর এই আপোষহীন লড়াইয়ে যারা দেশ বাঁচাতে চান, সংবিধান বাঁচাতে চান, তারাই রাহুল গান্ধীর সঙ্গে পায়ে পায়ে হাঁটবেন, রাহুল গান্ধীর যে সংগ্রাম তার সঙ্গে যুক্ত হবেন এবং কংগ্রেসের আদর্শ নীতি মেনে তারা রাহুল গান্ধীকেই যদি আগামী দিনের মনে করেন যে লড়াইয়ের একমাত্র তিনিই নেতা এবং তার নেতৃত্বেই ভারতবর্ষে আগামী দিনে দেশকে বাঁচানো যাবে, সংবিধানকে বাঁচানো যাবে, তিনিই একমাত্র মুখ ভারতবর্ষের আগামী দিনের শোষিত মানুষের কণ্ঠস্বর হিসাবে, নিপীড়িত মানুষের আওয়াজ হিসাবে, তিনিই হবেন ভারতবর্ষের 2029-এর প্রধানমন্ত্রী। আচ্ছা, ইন্ডিয়া জোটের মুখ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে, এর আগেও কিন্তু এই কথা উঠেছে। আমরা দেখেছি তৃণমূলেরও অনেকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীর প্রধানমন্ত্রীর মুখ। সেক্ষেত্রে আপনার কি বক্তব্য? কেউ তাদের মতো তাদের দল কি বলেছেন না বলেছেন তো বিষয় নয়। আজকে সারা দেশের মানুষ, ছাত্র, যুব, মহিলা, কৃষক, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, শোষিত, নিপীড়িত, সবারই একই আওয়াজ যে রাহুল গান্ধী ছাড়া দেশ কেউ বাঁচাতে পারবে না, সংবিধান কেউ বাঁচাতে পারবে না, বহুত্ববাদকে রক্ষা করতে পারবে না। কেউ নিটের প্রশ্নপত্র যখন ফাঁস হয়ে যায় তার জন্য সোচ্চার হতে পারবে না। সিবিএসসির প্রশ্নপত্র পর দেখা গেল যে উত্তরপত্রে নিয়ে যখন ছাত্রকে দেশদ্রোহী বলা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদের একমাত্র মুখ রাহুল গান্ধী। রাহুল গান্ধী মানে আন্দামান নিকোবরের 1.5 কোটি গাছ কেটে নেওয়া হচ্ছে, তার প্রতিবাদ। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে যে পলিটিক্যাল পলিউশন, তাকে রোখার যে সাহস, সেই সাহস রাহুল গান্ধী ছাড়া কেউ নেই। অতএব রাহুল গান্ধী হলেন আগামী দিনে একমাত্র ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর এই গুরু দায়িত্ব বহন করেন, তাহলেই দেশটা ঠিক থাকবে, গরিব মানুষেরা ঠিক থাকবে। শুভঙ্কর বাবু, কিন্তু রবিবার দিল্লিতে যে ঘটনা ঘটলো, তৃণমূলের একেবারে 20 সাংসদ একদম একটা অস্তিত্বহীন এক প্রকার একটা দলে তারা নাম লেখালো। এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে আমি আজ একটা কথা বলি যে ভারতবর্ষের দুটো জিনিস, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, বহুবার রাহুল গান্ধী সোচ্চার হয়েছেন। এই এনভায়রনমেন্টাল পলিউশন মানে কি না, আজকে আমাদের চারিপাশে আমাদের নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থায় নয়, যে কারণে তিনি দৌড়ে গেলেন আন্দামান নিকোবরে, সেখান থেকে দাঁড়িয়ে সোচ্চার হলেন কিভাবে বেদখল হওয়ার প্রচেষ্টাই সরকার করে দিচ্ছে, আন্দামানে 1.5 কোটি গাছ কাটা হচ্ছে। ঠিক একইভাবে এই যে লোকসভা, এই লোকসভায় যারা প্রতিনিধিত্ব করেন, আইন প্রণেতা হন, তারা তারা এক একটা বড় বড় গাছ, সেই গাছগুলোও কাটা হলো। সেই গাছের আদর্শ, নীতি, মূল্যবোধ
সমস্ত কিছু মুহূর্তের মধ্যে কেটে ফেলা হলো। এটার নাম কি? অর্থাৎ জলাঞ্জলি দেয়া হলো, অর্থাৎ তারা বিসর্জন দিলেন। আমি কংগ্রেসের সভাপতি হিসাবে আমি মনে করি এবারে মানুষ বিজেপিকে সমর্থন করলেও এর পেছনে একটা আলাদা ইঞ্জিনিয়ারিং ছিল, একটা আলাদা মেকানিজম ছিল নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের এসআইআর এর মধ্যে দিয়ে, যেটা বিজেপিকে পশ্চিমবাংলায় ক্ষমতা পেতে সুবিধে করে দিয়েছে। কিন্তু সব থেকে বেশি সুবিধে করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের অপশাসন, তাদের দুর্নীতি, মিসরুল এবং নন পারফর্মিং গভর্নেন্স, যে ক্ষেত্রে চওড়া রাস্তা পেয়ে গিয়েছে বিজেপি ক্ষমতায় আসতে। কিন্তু কিছু মানুষ তো বিজেপিকে তারা সমর্থন করেছিলেন, সমাজের একটি অংশ। তারা কেন সমর্থন করেছিলেন? এই যে তৃণমূলের অপশাসন, দুর্নীতি, তার বিরুদ্ধে তারা রায় দিয়েছিলেন, তাই বিজেপি সরকারে এসেছিল। কিন্তু এসেই তারা যে শ্যাডো বিরোধী দল তৈরি করলেন বিধানসভার ভেতরে, তারা যে নজির সৃষ্টি করলেন, এই পার্লামেন্ট অর্থাৎ সেই আইন প্রণয়নের কক্ষকে তারা নিজেদের আগামী দিনে কিছু বিলকে পাশ করিয়ে নেওয়ার স্বার্থে যেভাবে তারা এইগুলোকে আলাদাভাবে ব্লক তৈরি করলেন, এটা থেকে প্রমাণিত হয় এটা একটা ব্লক তৈরি হলো না। ভারতবর্ষের গণতন্ত্রের ওপরে এক একটা লজ্জাকর, কলঙ্কজনক তারা একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, যার মধ্যে দিয়ে আগামী দিনে আমরা এই রাজনীতির অঙ্গনকে আমরা বলতাম এবং ভারতবর্ষের মানুষ দেখতেন এই বিখ্যাত মানুষেরা যারা পার্লামেন্টের ভেতরে গেলেন, তারা যে আইন কানুন তৈরি করবেন তার মোতাবেক দেশ চলবে। এটা সত্যিকারের আগামী দিনে সাধারণ কোনো মানুষের এই বিশ্বাস নিষ্ঠা এর উপরে থাকবে কিনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এলাকায় এই মানুষেরা কতটা তাদের নিজেদের আত্মীয় স্বজন পরিচিত মানুষের কাছেও সম্মান পাবেন, সেটাও কিন্তু দেখার বিষয়। এটা সম্ভব হলো কিন্তু কারণ একটা দেশের গণতন্ত্র নির্ভর করে সরকার তাদের কি অভিমুখ তার উপরে, তাদের কি পারফরমেন্স তার উপরে। কারণ বিরোধীরা সেই সম্মান পান সরকার যদি সম্মান দেয়, এবং বিরোধীরা থাকা মানেই চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়, যেখান থেকে স্বচ্ছতার আরো বেশি নিদর্শন পাওয়া যায়। সেই জায়গাটায় আমার মনে হয় কোথাও ভারতবর্ষের ইতিহাসে 1952 সাল থেকে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের সমস্ত রকমের যে বাতাবরণ তাকে দূরে সরিয়ে দিয়ে একটা কালিমা লিপ্ত অধ্যায় শুরু হলো। আগামী দিন প্রমাণিত হবে রাজনীতির ছাত্ররা তারা যখন গবেষণা করবেন, তার মধ্যে দিয়ে প্রমাণিত হবে যে পশ্চিমবঙ্গের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় কোন সময় সব থেকে বেশি হয়েছিল, তার নিদর্শন হিসেবে এই দিনগুলি, এই কর্মকাণ্ডের এক একটি মুহূর্ত নিশ্চিত লিপিবদ্ধ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন। এখন একটা মহল বলছে যে আসলে কর্মফল ভুগছেন তিনি। আপনি কি মনে করেন? দেখুন, কোনো একজন মানুষ কোনো একটি রাজনৈতিক দলে বা কোথাও থেকে আদর্শ নীতির লড়াই লড়তে লড়তে বিতর্ক, সেখানে আলোচনা, সমস্ত কিছুর পর নির্যাস যান, তিনি সেখান থেকে অব্যাহতি চেয়ে কিংবা সেখান থেকে পরিত্যাগ করে আলাদা একটি দল তৈরি করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ছিল, তিনি বিতর্ক তখনই শুরু করলেন যখন তিনি আলাদা দল একেবারে আলাদাভাবে তৈরি করে নিলেন, এবং সেই আলাদাভাবে তৈরি করে নেওয়ার পর তারপরে তিনি কিন্তু বিতর্ক শুরু করে দল থেকে বেরিয়ে গিয়ে যেদিন গেলেন সেদিনই দেখা গেল তার দল অটোমেটিক্যালি আগে তৈরি হয়ে গিয়েছে, এবং সেই দল নিয়ে তিনি চলা শুরু করলেন। এবং তিনি নিজেকে এইভাবে প্রমাণ করতে চাইলেন যে পেটেন্টটা তারই কাছে। তিনি কংগ্রেসের থেকে বেরিয়ে যাওয়া নয়, কংগ্রেসের সমস্ত নাম সমস্ত কিছুকে একেবারে নকল করতে লাগলেন। যেমন আমরা লতা মঙ্গেশকরের গান শুনি, আবার কেউ লতার গান তার গলায় গাইতে পারেন তার মতো করে, তাকে আমরা লতা কণ্ঠী বলি। তিনি কংগ্রেসের কণ্ঠী মতো বদলাতে লাগলেন। তিনি তৃণমূল কংগ্রেস নামটাকে যুক্ত করলেন, তৃণমূল ছাত্র পরিষদ যুক্ত করলেন, সেবাদল যুক্ত করলেন, যুব কংগ্রেস যুক্ত করলেন।
যেটা কোনো গ্রামার দিয়ে নয়, ব্যাকরণ দিয়ে নয়, কোনো এথিক্স দিয়ে নয়, তিনি একেবারে নকল করে ফেললেন যে আমি যেন সাবস্টিটিউট। এইটা করতে গিয়ে তিনি যেটা হারালেন সেটা হচ্ছে নিজের অস্তিত্বকে দিনে দিনে তিনি লুপ্ত করলেন। এবং সেই অস্তিত্ব যে তার দিনে দিনে লুপ্ত হয়েছে, কারণ নিজের যদি কোনো স্বতন্ত্রতা না থাকে তখন তাকে কিন্তু কোনো এক সময় গিয়ে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হয়। এবং এই আইডেন্টিটি ক্রাইসিসটা ওই আবারই বললাম, গবেষকরা বার করবেন যে এই যে বিষয়টা তিনি তৈরি করলেন, তাতে কিন্তু একটি রাজনৈতিক দল তৈরি হয়, তার একটা ফাউন্ডেশন ডে থাকে, প্রতিষ্ঠা দিবস। তার যখন ছাত্র সংগঠন তৈরি হয় তারও একটা ফাউন্ডেশন ডে থাকে। উনি ছাত্র সংগঠনে দেখা গেল সেই কংগ্রেসের ফাউন্ডেশন ডে তারও ফাউন্ডেশন ডে একই দিনে তিনি পালন করছেন, তৃণমূলের ছাত্র পরিষদের ফাউন্ডেশন ডে। কি করে একই সঙ্গে দুটো রাজনৈতিক দলের জন্ম একই সময় একই ভাবে হয়, একই নাম, শুধু আগে তৃণমূল লাগিয়ে দেওয়া। এই যে বিষয়টাতে তিনি নিজে নিজে বুঝতে পারলেন না যে এই নকল কণ্ঠ কোনো সময় আসল কণ্ঠ হয় না। আর নকল কণ্ঠের লোকেরা কোনো সময় নিজেদের সত্তাকে আলাদাভাবে তার ব্যাপ্তি ঘটাতে পারে না, প্রসার ঘটাতে পারে না। তার কারণ সে কণ্ঠী হয়েই থেকে যায়। আলাদা একটি আমি দল, আলাদা বিষয়, আমার সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। উনি তো কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে গেছিলেন, তাহলে কংগ্রেসের কোনো কিছুই না নেওয়াই উচিত ছিল। যে ক্ষেত্রে গিয়ে লোকে আজকে যেটা ভঙ্গুর অবস্থা, এর জন্য দায়ী কিন্তু তিনি নিজে। তার কারণ তিনি আইডেন্টিটিটা কোনো সময় আলাদা করেননি, এবং তিনি যা কিছু করেছেন ওই কণ্ঠী হিসাবে করেছেন। তো কণ্ঠী কোনো সময় আসল তো হতে পারে না। কোনো সময় দেখবেন কিশোর কণ্ঠী, কোনো সময় মোহাম্মদ রফি কণ্ঠী, মানে কণ্ঠ, কোনো সময় আশা কণ্ঠী। তো সেই কণ্ঠী অ্যান্ড কণ্ঠ, তারা কণ্ঠী কণ্ঠ হিসাবেই থেকে যায়, তাদের কোনো আলাদা অস্তিত্ব কিংবা আইডেন্টিটি কিংবা তাদের যে নিজেদের যে আমি আমার মতোই আমার ভয়েস, আমার মতোই, আমি যদি অন্যকে নকল করতে যাই এক সময় দেখা যায় আসল থেকে যায়, নকলের ধীরে ধীরে বিলুপ্তি ঘটে। সেটাই কিন্তু আমার মনে হয় মেন কারণ। তার সঙ্গে সঙ্গে আদর্শ নীতিবোধ। কোনো একটি দল যখন তৈরি হবে, একটা এজেন্ডাকে দিয়ে তো দল তৈরি হয় না। দল যখন কোথাও তৈরি হয়, তার বিদেশ নীতি, তার হচ্ছে ফরেন পলিসি, তার আভ্যন্তরীণ বিষয়বস্তু, তার অর্থনৈতিক দৃষ্টিকোণ, তার সামাজিক দৃষ্টিকোণ, তার মূল্যবোধের দৃষ্টিকোণ, তার নিজেদের যে স্বাধীনতা, গণতান্ত্রিক পরিসর, সবগুলোকে একত্রিত করে একটা ইনক্লুসিভ, কি না, ইনক্লুসিভ ডেমোক্রেসি অ্যান্ড ইনক্লুসিভ ফ্রিডম, এটাই সব থেকে বেশি গুরুত্ব পায় একটি রাজনৈতিক দলে। তার কতগুলো বাস্তবিক চাহিদা এবং তার সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে সামাজিক যে ব্যবস্থাপনা, তার সঙ্গে প্রতিনিয়ত যে বন্ধন, সেই বন্ধনটা এমনি এমনি তৈরি হয় না। সেটার জন্য প্রতিদিনের যে কার্যকলাপ প্রয়োজন হয়, সেটা কোনো জায়গায় কাউকে নকল করে হয় না। আর সেটাই আমার মনে হয় এখানে সব থেকে বেশি অভাব থেকেছে। সেই অভাব থাকার কারণে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, বিশৃঙ্খলা, নিয়ম না মানা এবং সর্বোপরি এইগুলোকে একত্রিত করে যাকে চেক অ্যান্ড ব্যালেন্সের যে জায়গা, সেটারও কোনো জায়গা ছিল না বলেই আজকে এই করুণ পরিণতি বলে আমার মনে হয়। অনেকেই মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে তৃণমূলের এই পরিস্থিতি। আপনি কি মনে করেন? দেখুন, একটি রাজনৈতিক দলের কারুর উপরে কারুর রাগ থাকতে পারে, বলতে পারে। এতদিন তো ওনাদের যারা ছিলেন তারা তো সবাই মিলে, কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় ছাতা ধরেছেন, কেউ বাহাবা দিয়েছেন, কেউ বাড়ির সামনে থেকে গিয়ে অপেক্ষা করেছেন, কেউ গিয়ে তার স্ত্রীর হাত থেকে কাপড় নিয়েছেন। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, তখন তাদের সঙ্গে সেই তারা নেতৃত্বকে মেনেছেন। আর ভেতরে ভেতরে যদি কিছু ক্ষোভ থেকে থাকে, কোনো কিছু থেকে থাকে, তারা দলের ভেতরে থেকে তার বিরোধিতা করেননি কেন? কেউ কেউ বলছেন ভয় পেয়েছিলাম তাই করতে পারিনি। তার মানে আপনার কাছে ভয় এই কারণে পেয়েছিলেন, আপনি ক্ষমতা থেকে
যে ক্ষমতাটা এনজয় করছেন সেই ক্ষমতাটা এনজয় করবেন না। আপনি নাই কিছু সময় ওই দলের ভেতরে ওই ক্ষমতা এনজয় করতেন না, কিন্তু আপনি প্রতিবাদ করতেন। একজনও কেউ তো প্রতিবাদের সামিল হননি। যদি প্রতিবাদে সামিল হতেন তার জন্য তিনি পার্টির ভেতরে একঘরে হয়ে যেতেন, পার্টি থেকে তিনি বিতাড়িত হতেন, পার্টিতে তিনি কিছুদিনের জন্য সাসপেন্স থাকতেন, আলাদা বিষয় ছিল। এখন একে অপরকে বলছে, আমি মনে করি এটা শুনে কিছু লাভ নেই। বাংলার যা ক্ষতি হয়েছে তা ক্ষতি হয়েছেই, বাংলার যে আমরা পিছিয়ে গেছি তা পিছিয়ে গেছি। এইবার প্রশ্ন হচ্ছে বাংলাকে আগামী দিনে ভালোভাবে তৈরি করতে গেলে নতুন সরকার এসছে, আমরা আশা করব যে তারা সমস্ত কিছু দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বিবেচনা করে বাংলার সামগ্রিক উন্নতির কথা তারা ভাববেন। আমরা কনস্ট্রাকটিভলি তাদের তখনই সমর্থন করব, কিন্তু কোথাও যদি ভুল করেন তাদের আমরা বিরোধিতা করব। এবং নীতিগত আদর্শগত দিক থেকে কংগ্রেসের যে বিচারধারার লড়াই, বৌদ্ধবাদকে প্রতিষ্ঠা করার যে লড়াই, মনুবাদের বিরুদ্ধে যে লড়াই, আমাদের সংবিধানকে রক্ষা করার যে লড়াই, সে লড়াই তো চিরদিনই বিজেপি আরএসএস এর বিরুদ্ধে আমাদের চলবে। তার কারণ আরএসএস সত্যিকারের স্বাধীনতা যেটা সেটাও মানে না, তারা এই ফ্ল্যাগকেও মানে না, তারা একটা জাস্ট দেখানো স্বাধীনতার কথা বলেন, দেখানো দেশপ্রেমের কথা বলেন, তারা তাদের এজেন্ডাতে আছেন এবং সেই এজেন্ডাতে তারা বাংলাকেও বিচার করে। বাংলার যে 20শে জুনের বাংলা দিবসের কথা বলেন, তারা কোন বাংলা দিবসের কথা বলেন? তারা যে বাংলা দিবসের কথা বলেন সেটা আর কারুর কাছ থেকে হোক, আমরা এটা বিজেপির কাছ থেকে শুনতে চাই না। তার কারণ এনারা সত্যিকারের কোনো সময় বাংলার উন্নতি, বাংলার অগ্রগতি, বাংলার স্বাভিমানকে গুরুত্ব দেননি। আর গুরুত্ব যদি দিতেন, তার কারণ এদের ইতিহাস হচ্ছে পরাধীনতার সময় ইংরেজকে সমর্থন করার ইতিহাস। কাদের কাদের নাম বলা যাবে? 1 থেকে 10 জন, সবই ওই। এখন ওনারা এসছেন, বড় করে দেশপ্রেমিক সাজার কথা ভাববেন, বাংলার কথা ভালো করে ভাববেন। কিন্তু আমি বলবো, বাংলার কথা যাই ভাবুন, যাই মিথ্যে বলুন, যাই বাংলা দিবস পালন করুন, বাংলার উন্নতি, বেকারদের যাতে বেকারত্বের সমস্যার সমাধান হয় তা দেখুন। কারণ আমরা ভেবেছিলাম আপনারা কনস্ট্রাকটিভ আইডিয়াতে 1 থেকে 1 মাস 30 দিন অতিবাহিত করবেন, আপনারা ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউডে অতিবাহিত করলেন। এটা বাংলার মানুষ কিন্তু ওয়াচ করছেন, তারা দেখছেন। তার কারণ আপনারা বেআইনি বাড়ি ভাঙার নামে বুলডোজার চালালেন, বুলডোজার রাজ নিয়ে এলেন, কিন্তু দুঃখের বিষয় ভাঙলো গরিব মানুষের বাড়ি। যারা কোটি কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছেন অবৈধভাবে, সেই অবৈধ ল্যান্ডের ওপরে অবৈধ বাড়ি নির্মাণ হয়েছে, তারা কেউ কেউ বিধায়ক জিতেছেন, বিধায়ক জিতে শুধু এই অবৈধ কনস্ট্রাকশনকে বাঁচাবার জন্য তারা যখন শ্যাডো বিরোধী দলে নাম লিখিয়ে নিয়েছেন, তারা নিশ্চিন্তে আছেন। অতএব কোনো সময় আপনারা বিচার করেননি এই অবৈধ কনস্ট্রাকশনকে রক্ষা করার জন্য আপনারা যে পদ্ধতি অবলম্বন করলেন সেটাও কিন্তু আপনাদের গায়ে কালি লাগলো। এবং যারা অবৈধ কনস্ট্রাকশন করার জন্য পারমিশন দিলেন, তাদের কেন কোনো সময় আমরা দেখতে পেলাম না যে তাদের হচ্ছে আগে অ্যারেস্ট করা হলো না, বাড়ি ভাঙা হয়ে গেল। ঠিক একইভাবে এলওপি যখন থাকলেন, একই ব্যক্তি, তিনি মুখ্যমন্ত্রী হলেন, দলটার নাম একই, যারা ক্ষমতায় এসছেন সেই বিজেপি, বললেন হকার উচ্ছেদ হলে প্রতিবাদ করুন, সবাই মিলে প্রতিবাদ করুন, হকার উচ্ছেদ করা যাবে না। আর সরকারে এসে আলাদা নোটিশ গেল যে হকার উচ্ছেদ করে দাও। কেন? একটা এক্সপার্ট কমিটি করা যেত, তারাই বিচার বিবেচনা করতেন, তারা হকারদের তুলে দেওয়ার ক্ষেত্রে আলাদাভাবে প্যাকেজ দিতেন, আলাদা পরিকল্পনা করতেন। সেই পরিকল্পনার মধ্যে দিয়ে আগামী দিনে হকার পুনর্বাসনের আলাদা একটা প্ল্যান হতো, একটা পরিকল্পনা হতো, তাহলে তো আর এই অবস্থা হতো না। কেউ কি চায় ফুটপাত দখল করে হকাররা বসে থাক? কেউ কি চায় হাসপাতালের সামনে হকাররা বসে থাকুক, রোগীর অ্যাম্বুলেন্স ঢুকতে না পারুক, গাড়ি ঢুকতে না পারুক, স্টেশন চত্বর হকারে ভরে থাক? কিন্তু এই হকাররা তো এমনি হকারি করেন না। এই হকাররা হকারি করেন কেন? তার কারণ তাদের কাছে হকারির থেকে ভালো অবস্থায় কোনো ইনকামের জায়গা নেই, তাই রোদে জলে পুড়ে তারা হকারি করতে হয় পরিবার প্রতিপালনের জন্য।
এদের একটা গুমটিকে ভেঙে দিয়ে আপনারা কি ভাঙলেন? আপনারা ওই লোকটার শুধু গুমটি ভাঙলেন না, ওনার স্বপ্ন ভেঙে দিলেন, যে স্বপ্নটা ও তার ছেলেটাকে মেয়েটাকে মানুষ করতে চাইতো, তা আপনারা করতে দিলেন না। কি প্রয়োজন ছিল? একটা এক্সপার্ট কমিটি তৈরি করে আপনারা 1 মাস ধরে তাদের সঙ্গে আলোচনা হতো, তাদের পুনর্বাসনের কথা ভাবা হতো, তাদের স্থানান্তরিতকরণ করে কোন জায়গায় তাদের এই দিন যাপনের জন্য, পরিবার পালনের জন্য তারা আয় করতে পারেন, একেবারে অনেস্টির সঙ্গে তার ব্যবস্থা করে দেয়া হতো। আর আপনি যদি জোর জুলুম করে তুলে দেন, তাহলে আপনি তো প্রকারান্তরে তাদের অসৎ পথে ইনকামের জন্য বাধ্য করলেন, কেউ তো আর ভুকা থাকবে না। অতএব আপনাদের বিরোধী দলে থাকার সময় আপনার যে নীতি, আজকের নীতির সঙ্গে ফারাক। এখানেই যারা নিপীড়িত শোষিত তারা কোথায় যাবেন? এই যে প্রান্তিক মানুষ। অথচ আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বিনা টেন্ডারে, কোনো জায়গায় বিনা কোনো বিষয়ে আপনারা যেভাবে অর্থবান লোকেদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, তাদের যেভাবে উপঢৌকন হিসাবে বিভিন্ন জিনিস তুলে দিচ্ছেন, এটা খুবই মর্মান্তিক বিষয়। অতএব আগামী দিন প্রমাণিত হবে সরকার পক্ষ, শ্যাডো বিরোধী দল এবং ওই যে আন্দামান নিকোবরের 1.5 কোটি গাছ কাটা, ঠিক তেমনি ভাবে পশ্চিম বাংলার যে গণতান্ত্রিক ব্যবস্থার যারা আইন প্রণেতা, তারা নিজেদের কিভাবে কেটে ফেললেন, কিভাবে তারা নিজেদের জলাঞ্জলি দিলেন, আগামী দিনের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসাবে লেখা থাকবে।